দরজায় দুবার নক পড়তে অপূর্বের বাবা মা দুজনেই দরজার দিকে তাকালো। অপূর্বের মা তো ছেলেকে দেখে বিছানা ছেড়ে শোয়া থেকে উঠে বসলেন। তারপর বেশি না ভেবেই তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, অপূর্ব, তুই এসেছিস বাবা? উত্তরে অপূর্ব বলল, হুম মা। ছেলেকে কাছে পেতেই অপূর্বের গালে কপালে চুমু এঁটে দিয়ে উত্তেজিত কণ্ঠ নিয়ে বলে উঠল অপূর্বের মা, তুই ঠিক আছিস তো বাবা? তোর কোনো ক্ষতি হয়নি তো? মায়ের কথা শুনে খানিকটা বিস্মিত হল অপূর্ব। খানিকটা ভারাক্রান্ত গলায় বলল, ক্ষতি হবে কেন? আমি ঠিক আছি মা। এত চিন্তা করলে চলে? তোমার জামাই তো দেখছি একটুও তোমার খেয়াল রাখে না। বলে বাবার মুখের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল অপূর্ব, ছি ছি ছি, তুমি আমার বাবা ভাবতেও লজ্জা লাগছে। যদিও আমার মধ্যে লজ্জা জিনিসটা একটু কমই আছে, তবে যতটুকু আছে ততটুকু তোমার জন্য যথেষ্ট। ছেলের কথা শুনে চোখ মুখ কুঁচকে বসা থেকে উঠে বসল অপূর্বের বাবা। তারপর বলল, হুম, যাও যাও, আমিও দেখব তুমি তোমার বউকে কেমন যত্নে রাখো। খালি সারাদিন আমায় কথা শোনাও তো। খুব শীঘ্রই তোমায় বিয়ে দিয়ে আমিও তোমায় কথা শোনানোর ব্যবস্থা করছি। দাঁড়াও। হুম, যাও তো। কাজ না থাকলে পেঁয়াজ কাটো গিয়ে। বউয়ের খেয়াল রাখতে পারি না, সে আবার আসছে আমায় জ্ঞান দিতে। কি দিন আইলো রে! তোমায় 4 ঘন্টার সময় দিয়েছিলাম, তুমি ফেল করেছ। যাও দ্রুত গিয়ে পড়তে বসো। খুব শীঘ্রই তোমার আবার পরীক্ষা নিব আমি। প্রত্যুত্তরে কোনো কিছু না বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল অপূর্বের বাবা। মাঝে মাঝে ছেলের আচরণে বড়ই আফসোস লাগে তার। এই ছেলেকে কি না সে ছোটবেলায় থেকে নিজ হাতে মানুষ করল। হায় হায়! অপূর্বের বাবা যেতেই অপূর্বের মা বলে উঠল, তুই তোর বাবার সাথে এভাবে কথা বলিস কেন? উনি সারাদিন আমার অনেক খেয়াল রাখে। এই 4 দিন কত খেয়াল রেখেছে জানিস? নিজ হাতে খাইয়েও দিয়েছে রোজ। হুম, বুঝেছি। এত যখন খাইয়ে দিয়েছে, তাহলে ওই খাবারগুলো এখনো বিছানার কর্নারে কি করছে? অপূর্বের কথা শুনে অপূর্বের মাও তাকালো খাবারগুলোর দিকে। কতক্ষণ আগে ওই খাবারগুলো নিয়ে এসেছিল অপূর্বের বাবা, কিন্তু অপূর্বের মা ঘুমিয়ে থাকায় খাওয়াতে পারেনি। অপূর্বের মা খাবারগুলোর দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, এগুলো মাত্রই নিয়ে এসেছে তোর বাবা। আমি ঘুমিয়েছিলাম বিধায় হয়তো ডাকেনি। হুম, বুঝেছি। চলো, আমি তোমায় নিজ হাতে খাইয়ে দিচ্ছি। 4 দিনে তো নিজেকে পুরোই শুকিয়ে ক্যাঙ্গারু বানিয়ে ফেলেছ। তুই কবে আবার আমায় তরতাজা দেখলি? হালকা হাসল অপূর্ব। তারপর মাকে বিছানায় বসিয়ে দিয়ে সেও বসল পাশে। তারপর খাবারের প্লেটটা হাতে নিয়ে নিজ হাতে মাকে খাইয়ে দিতে দিতে বলল, সারাদিনে তো চিন্তা করলে চলে? তুমি তো জানো মা, আমি যে পেশায় আছি তাতে লাইফ রিস্ক আছে। তোমায় তো কতবার বলেছি আমার থেকে ধীরে ধীরে মায়া ত্যাগ করো। তুই সবসময় এভাবে বলিস কেন? তোর কিছুই হবে না। তোকে কতবার বলেছি এই রাজনীতিতে ঢুকিস না, এটা ভালো না। কেন শুনিস না আমার কথা? দেখো মা, আমি রাজনীতি করি কারণ আমার এটা ভালো লাগে। মানুষদের সেবা করা আমার ছোটবেলা থেকেই ইচ্ছে। তা তো তুমি জানো মা। আর রাজনীতি করি বলি যে মৃত্যু হবে, নত হবে না, এমনটা তো নয়। দেখো মা, এর আগেও বলেছি, আজ আবার বলছি, মানুষের মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। যখন তখনই মানুষ তার প্রিয় মানুষকে ছেড়ে চলে যেতে পারে। তাই নিজেকে সবসময় শক্ত রাখবে। আর তুমি তাহসান আহমেদ অপূর্বের মা হয়ে কিনা এত ভীতু হচ্ছ? অ্যাকচুয়ালি তোমার জামাইকে এত কথা না শুনিয়ে তোমাকে শোনানো উচিত ছিল আমার। মানুষ কি চাইলে একটা মানুষের মায়া ত্যাগ করতে পারে অপূর্ব? ধর, হুট করে একদিন আমি চলে। আর বলতে পারল না অপূর্বের মা। তার আগেই অপূর্ব মায়ের মুখ চেপে ধরে বলল, তোমায় না বলেছি এসব উল্টোপাল্টো কথা না বলতে? ছেলের কাছে হেসে ফেলল অপূর্বের মা। বলল, আমি বললেই উল্টোপাল্টা হয়ে যায়। আর তুই যখন বলিস। বেশ, বিভ্রান্তে পড়ল অপূর্ব। পরক্ষণেই বেশি না ভেবেই বলে উঠল, হুম, বুঝেছি। আজ মা পুরো কোমরে কাপড় বেঁধে নেমেছে ছেলের সাথে ঝগড়া করতে। ঝগড়া কোথায় করলাম? না, তুমি কিছু করনি। এখন বেশি কথা না বলে খাও তো জলদি। আমায় ফ্রেশ হয়ে গোসল করতে হবে। বিকেলে একটা কাজ আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে আমায়। ছেলের কথায় খানিকটা হতাশ হয়ে বলল অপূর্বের মা, এই তো এলি, বিকেলে আবার যাবি? একটু জরুরি মা, তবে চিন্তা করো না, রাতে আবার আসবো আমি। খানিকটা খুশি হলো অপূর্বের মা। তারপর পুরো খাবার শেষ করে বলল অপূর্বের মা, তুই রুমে গিয়ে ফ্রেশ হ, আমি তোর খাবার নিয়ে আসছি। আজ আমিও নিজ হাতে খাইয়ে দেব তোকে।
প্রত্যুত্তরে বারণ করল না অপূর্ব। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, তুমি খাবার টেবিলে সাজিয়ে রাখো, আমি আছি। ঠিক আছে। অতপর মাকে খাইয়ে দাইয়ে ভালোমতো মুখটুক মুছে রুম থেকে বেরিয়ে গেল অপূর্ব। মায়ের রুম থেকে বের হতে আচমকা প্রিয়তার মুখটা চোখের সামনে ভেসে উঠল অপূর্বের। আনমনেই ভাবল, না জানি মেয়েটা ঘুম থেকে উঠল কিনা। গোসল সেরে গায়ে কালো রঙের ফুল হাতার টি শার্ট সাথে সাদা ট্রাউজার পরে ভেজালো চুলগুলো মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো অপূর্ব। এমন সময় দরজায় নক করে রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলল কেউ, রুমে কি আসবো? অপূর্ব ঘুরে তাকালো। সামনে তার বাবাকে দেখে মাথা মুছতে মুছতে বলল, রুমের অর্ধেক রাস্তায় তো এসেই পড়েছ, আর কোথায় আসবে? মেজাজ বিগড়ালো অপূর্বের বাবা। এই ছেলে এমন তেরা কেন? অপূর্বের বাবা রাগে ফুঁসতে লাগল। যা দেখে অপূর্ব বলল, ফুসাফুসি শেষ হয়ে গেলে কাজের কথায় আসা যাক। তাহলে বলো, কি কারণে রুমে এলে? অপূর্বের বাবা অপূর্বের মুখোমুখি দাঁড়ালো। তারপর বলল, তুমি কি এই রাজনীতি ছাড়বে না অপূর্ব? প্রত্যুত্তরে আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে নিজের চুলগুলো আছড়াতে আছড়াতে বলল অপূর্ব, আচ্ছা, এই এক প্রশ্ন করে তোমরা কি ক্লান্ত হও না? আমার কিন্তু ক্লান্ত লাগে। তুমি আমার কথা বুঝতে কেন চাইছো না? এবার অপূর্ব তাকালো বাবার মুখের দিকে। তারপর বলল, দেখো বাবা, এর আগে বহুবার বলেছি, জীবনে যা বলবে তাই করব, কিন্তু রাজনীতি ছাড়তে পারবো না। তুমি কি জানো, তুমি ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢেলে পড়ছ? খানিকটা বিরক্ত হলো অপূর্ব। বলল, শোনো বাবা, আমি জানি তুমি শুধু এই কথা বলতে রুমে আসনি, তাই যেটা বলতে এসেছ সেটা বলো জলদি, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। তুমি জানো অপূর্ব, বিরোধী দলের লোকেরা কাল তোমার গাড়িতে বোম ফিট করে রেখেছিল। কাল যেখানে তোমার গাড়িটা থেমেছিল সেখানের সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। অপূর্ব অবাক হলো, চরম অবাক হলো, তবে ঘাবড়ালো না। উল্টো নিজেকে শান্ত রেখে বলল, সত্যি? কখন হলো জানলাম না তো। ও মাই গড, তাহলে তো কালকের জন্য আজ একটা পার্টি দেওয়া উচিত। যতই হোক, এত বড় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসলাম। ছেলের কথায় চরম বিরক্ত হলো অপূর্বের বাবা। বিরক্তি নিয়ে বললেন উনি, তোমার কি এসব মজা মনে হচ্ছে অপূর্ব? মোটেও না। শোনো, সকালে যে পুরুষত্ব নিয়ে কথা বলেছিলাম তা তো প্রমাণ করতে পারলে না। তুমি আমার বাবা বলে তোমায় আর একটা চান্স দিলাম। বলে মোবাইলে ঘড়ির টাইমটা দেখে বলল অপূর্ব, আর 1 ঘন্টা পর আমি বের হব। তোমায় আবার 4 ঘন্টার সময় দিলাম, নিজের পুরুষত্ব প্রমাণ করো। জীবনে কি করলে বলো তো? ছি, আমার একটা ছোট বোনের দরকার ছিল। তুমি জানো না, একটা ছোট বোনের জন্য বুকটা আমার চিনচিন করে। ছেলের কথায় না চাইতেও চরম প্রকার রাগ নিয়ে বলল অপূর্বের বাবা, চুপ করো, অভদ্র ছেলে, লজ্জা করে না? আমি তোমার বাবা হই তো আমিও তোমার ছেলে, কতবার এক কথা বলবো বলো তো? তোমার বয়সী লোকদের দেখেছ, এক একজনের 4টা 5টা করে ছেলে মেয়ে, আর তুমি কিনা 2টো ছেলে নিয়েই হাঁপিয়ে গেলে। আর শুনতে পারল না অপূর্বের বাবা। ছেলের কথা শুনে কান দিয়ে ধোয়া বের হওয়ার উপক্রম তার। অপূর্বের বাবা চরম রাগ নিয়ে রুম থেকে বের হতে হতেই বলল, তুমি যে আমার ছেলে সেটা বিশ্বাস করতে আমার কষ্ট হয়। বেশি কষ্ট নিও না, তারপর অসুখে পড়লে তো আমার মাকেই কষ্ট করতে হবে। ধুর, তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে বাড়ছে। ভালোর জন্য রুমে এসেছিলাম, কিন্তু দাম দিলে না। বুঝেছি বুঝেছি, এখন রুমে যাও, মাথায় সরিষার তেল দিয়ে 1 ঘন্টা ঘুমাও, তারপর আবার এক্সাম দিতে হবে তো। অভদ্র ছেলে, তুমি দাও গিয়ে তোমার এক্সাম, বেয়াদব কোথাকার। বলতে বলতে বেরিয়ে গেল অপূর্বের বাবা। আর অপূর্ব কিছুক্ষণ বাবার যাওয়ার পানে হাসি মাখা মুখ নিয়ে তাকিয়ে থাকতে থাকতে মুহূর্তে চোখ মুখ কুঁচকে ফেলল। এমনটা নয়, অপূর্ব জানে না তার গাড়ি নিচে বোম রাখার বিষয়টা। খুব ভালোভাবেই জানে। ওটা তো বাবাকে প্রসঙ্গ পাল্টানোর জন্য এমনভাবে কথা বলল। অপূর্ব তার ফোনটা হাতে নিয়ে ফোন করল একটা। তারপর বলল, কাজটা কি হয়েছে তুহিন? উত্তরে অপর প্রান্তে থাকা তুহিনও কম্পিউটারের সামনে বসে কিছু একটা দেখতে দেখতে বলল, ভাই, একটু সময় লাগবে, সময় যত লাগে নেও, কিন্তু ওকে আমার জীবন্ত চাই তুহিন। দেখছি ভাই। ফোন কাটল অপূর্ব। তারপর বেশি না ভেবেই নিজেকে স্বাভাবিক মোডে নিয়ে এসে চলল অপূর্ব নিচে। মায়ের হাতে খাবার খেতে হবে তাকে। বিকেল 4টা গড়িয়ে 5টার কাটায় ছুঁই ছুঁই।
কুটির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারছে আকিব। সে কখন অপূর্ব ভাই গেছে বাড়ি, এখনো আসার কোনো নামগন্ধ নেই। এদিকে মেয়েটাও যে খেদে ঘুমিয়েছে আর ওঠার নাম নেই। নির্ঘাত কাল সারা রাত না ঘুমিয়ে শোক দিবস পালন করেছিল, আর শোক দিবস পালন করতে করতে এমন অসুস্থ হয়ে পড়ল। এসব ভাবনার মাঝেই আচমকায় নিজের গালে নিজে একটা চড় মেরে বলে উঠল আকিব, ওরে শালার মশা, শালা তোদের জীবনে বিয়ে হবে না দেখিস। না না, বিয়ে হবে না, বলা যাবে না। আমার মতো ভদ্রসদ্র ছেলেটারে পেয়ে এভাবে রক্ত চুষছিস তো, তোদের অভিশাপ দিলাম। তোদের বউরা তোদের রক্ত এভাবে চুষবে। ছি ছি, তোদের লজ্জা হওয়া দরকার। এইভাবে দিনে দুপুরে মানুষের রক্ত খাচ্ছিস। এমন সময় আকিবের ফোনটা বেজে উঠল। ওপরের নাম্বার না দেখে ফোন রিসিভ করে বিরক্তি নিয়ে বলে উঠল আকিব, কোন শালারে বারবার ফোন করে ডিস্টার্ব করিস আমায়? সঙ্গে সঙ্গে অপর প্রান্তের ব্যক্তিটি কর্কশ কণ্ঠে বলল, আমি তোমার শালা হই আকিব। ব্যাস, হয়ে গেল। আকিবের অবস্থা শেষ। আসলে এর আগেও দুবার ফোনের রং নাম্বার থেকে কল এসেছিল আকিবের, কিন্তু অপর প্রান্তের ব্যক্তিটি কথা না বলে ফোনটা কেটে দিত। তাই আকিবের মেজাজ বিগড়ে যায়। তার উপর মশার টর্চার। তাই তো উত্তেজিত হয়ে শালার কথাটা বলে উঠল আকিব। কিন্তু এবার সে শেষ, কারণ একটু আগের কথাটা আর কেউ নয়, অপূর্বকেই বলে বসে আকিব। কারণ অপূর্ব ফোন করেছিল এবার। এবার কে বাঁচাবে আকিবকে? পরন্ত বিকেলে ঠান্ডা বাতাস গায়ে লাগতেই হালকা নড়ে চড়ে উঠল প্রিয়তা। সারাদিন ঘুমিয়ে মাথা ভার হয়ে গেছে তার। শরীর ও ক্লান্তিতায় আটকে ধরেছে তাকে। প্রিয়তা শোয়া থেকে উঠে বসল। সমস্ত শরীর ব্যথায় টনটন করছে যেন। এমন সময় হঠাৎই দরজা খোলার আওয়াজ কানে আসতেই দরজার দিকে ঘুরে তাকালো প্রিয়তা। হতভম্ব হয়ে রুমের ভিতর ঢুকতে গিয়েই রুমের দরজার সাথে হোঁচট খেল আকিব। কপাল ডলতে ডলতে ভেতরে ঢুকতে নিল সে। আচমকায় নিজের পায়ের সাথে পা বেজে পড়ে যেতে নিল আকিব। সঙ্গে সঙ্গেই তার দিকে প্রিয়তাকে তাকিয়ে থাকতে দেখে দরজার কর্নারটা জোরালোভাবে আঁকড়ে ধরে একটু ভাব নিয়ে বলল, হ্যালো আপু, ভালো আছেন? আমার নাম আকিব। আপনায় যে এখানে নিয়ে এসেছে তার অ্যাসিস্ট্যান্ট, না থুরি, বন্ধু আমি। আপনায় পাহারা দিচ্ছিলাম এতক্ষণ। যাই হোক, আমায় একটু হেল্প করবেন প্লিজ? না মানে এখনই অপূর্ব ভাই আসবে এখানে। আপনায় যদি আমার কথা জিজ্ঞেস করে বলবেন আমি নেই। আসলে হয়েছে কি, ভাইয়ের সাথে একটু রাগী মুডে শালা বলে কথা বলেছিলাম। বিশ্বাস করুন, ইচ্ছে করে বলিনি, ভুল করে বলে ফেলেছি। তো ভাইয়া না আমার একটু রাগী, তবে মনটা খুব ভালো। যাই হোক, ওটা বড় কথা নয়। কথা হলো, আমি আবার আমার ভাইয়ের রাগটাকে একটুও না, আধা ইঞ্চি ভয় পাই। তাই আর কি প্লিজ, আমি যে এখানে আছি এটা বলবেন না, বলে খাটের নিচে লুকাতে নিল আকিব। সঙ্গে সঙ্গে আবার একটা খাটের কর্নারের সাথে টাক খেল সে। আকিবের কাণ্ডে এবার না হেসে পারল না প্রিয়তা। ফিক করে হেসে দিল সে। এই ছেলে এতক্ষণ যা যা কাণ্ড দেখিয়েছে, তাকে তাতে এতক্ষণ নিজের হাসিটাকে চেপে রাখতে পারলেও এখন আর পারল না মুখ চেপে হেসে দিল প্রিয়তা। আকিব টেনশনে থাকায় প্রিয়তার হাসিটা ঠিক খেয়াল করল না। আজ তার দিনটাই খারাপ, খালি বারবার হোঁচট খায়। আকিব চুপচাপ খাটের তলায় শটান হয়ে শুয়ে রইল। আজ আর এখান থেকে কোনোভাবে বের হবে না, বিশেষ করে যতক্ষণ না পর্যন্ত অপূর্ব ভাইয়ের মাথা ঠান্ডা হয়। আচমকায় রুম জুড়ে এক ঠান্ডা হিমশীতল বাতাস গায়ের পাশ দিয়ে যেতেই নিজের হাসিটা থামিয়ে দিল প্রিয়তা। তার মন বলছে কেউ আসছে তার সামনে। তবে কি সেই আবার আসছে যাকে আকিব নামের ছেলেটি ভীষণ রাগী বলে আখ্যায়িত করল তার সামনে? প্রিয়তা না চাইতেও দরজার দিকে তাকালো। দরজার সামনে থাকা সাদা রঙের পাতলা পর্দাটা বাতাসে উড়ছে খুব। প্রিয়তার দৃষ্টি সেদিকে। চারিপাশে গুনগুন করে শব্দ হচ্ছে, হয়তো পাখি ডাকছে। ইস, কি মিষ্টি সেই গুনগুনের সুর। প্রিয়তা তাকিয়ে রইল। দরজার দিকে তাকিয়ে রইল আনমনে। অতপর কিছুক্ষণের মধ্যেই প্রিয়তার ধারণাটাই ঠিক হলো। অপূর্ব এসেছে তার সামনে। পরনে তার রেড টি শার্ট, সাথে ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক জিন্স, চুলগুলো সুন্দর করে গোছালো, হাতে ব্ল্যাক ওয়াচ, চোখের দৃষ্টি শান্ত। অপূর্বের চোখ দেখে প্রিয়তার একদমই মনে হচ্ছে না এই ছেলে ভীষণ রাগী। রুমে ঢুকে প্রিয়তাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নিজের চোরগুলো ঠিক করতে করতে ফটাফট বলে ফেলল অপূর্ব, আমি কিন্তু একবার বলেছিলাম মিস, কেউ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকুক, এটা আমার পছন্দ নয়। প্রিয়তা চমকালো, থমকালো, অবাক হলো খুব।
তৎক্ষণাৎ অপূর্বের থেকে দৃষ্টি সরিয়ে মনে মনে বলল, আমি মোটেও আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিনি। সে তো আপনি হুট করে চলে আসায় চোখ আটকে গিয়েছিল। এই যা। অপূর্ব এগিয়ে আসলো, পা ফেলে দ্রুত কদমে এগিয়ে আসলো প্রিয়তার দিকে। তারপর চেয়ার টেনে প্রিয়তার থেকে খানিকটা দূরত্ব নিয়ে বসে বলল, দেখো, কোনো কিছু বলার থাকলে ফটাফট মুখ খুলে বলে ফেলবে। মনে মনে বলে কাকে শোনাবে বলো তো? প্রিয়তা ফের চমকালো, এই ছেলে কি তার মনের কথাও পড়তে পারে নাকি? প্রিয়তার ভাবনার মাঝে আবারও বলল অপূর্ব, আমি মন পড়তে পারি না মিস, জাস্ট ইমেজিং করেছি। প্রিয়তা তাকালো অপূর্বের দিকে, বিশ্বতায় ঘেরা কি অদ্ভুত দৃষ্টি তার। প্রিয়তার চোখ দেখে দৃষ্টি সরালো অপূর্ব। সেই শুরু থেকেই প্রিয়তার এই চোখ দুটোতে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না অপূর্ব। কি আছে ওই চোখ দুটোতে? আশ্চর্য তো। অপূর্ব নিজের ভাবনা ফেলে ফের প্রিয়তার দিকে তাকিয়ে বলে উঠল, যাজ্ঞেও ওসব কথা বাদ দাও। আগে বলো, শরীর কেমন এখন? সুস্থ লাগছে কি? প্রিয়তা মাথা নাড়ালো, জ্বরটা হালকা কমেছে তার। অপূর্ব চেয়েছিল প্রিয়তার কপালে হাত দিতে, কিন্তু কোথাও একটা সংকোচতা ফিল ঘটে আর দিল না হাত। অপূর্ব শান্ত গলায় বলল আবার, দেখো, আমি জানি তুমি হয়তো খুব বিপদে পড়ে নিজের পরিবার ছেড়ে এইভাবে বিয়ের সাজে পালিয়ে এসেছ। তোমার শরীরটা ভালো নেই, তাই আপাতত কোথাও একা যাওয়ার প্রয়োজন নেই। আমার পরিচিত বোন আছে, যদিও বোন বলে একটু ভুল হবে, ভাবিও বলা যেতে পারে। তো ওর কাছে কিছুদিন থেকো, অ্যাটলিস্ট তোমার সুস্থ হওয়া পর্যন্ত। তারপর তোমার যেখানে যাওয়ার খুশি যেতে পারো। শুধু এতটুকুই বলবো, যেখানে থাকো সাবধানে থেকো, বুঝলে? অপূর্বের কথা শুনে মুগ্ধ হলো প্রিয়তা। ছেলেটা কেমন শান্ত গলায় কথা বলে। এক মুহূর্তের জন্য হলেও আকিবকে মিথ্যাবাদী ভাবতে মন চাইল প্রিয়তার। এমন শান্ত গলায় বলা কথা মানুষটাকে রাগী বলে আখ্যায়িত করল এভাবে। প্রিয়তার দৃষ্টির মাঝে নিজের থুতনিতে হাত রেখে বলল অপূর্ব, তবে যাই বলো, তোমার কিন্তু সাহস আছে বলতে হবে। তা না হলে এইভাবে কেউ জাগে। ওটা তোমার পার্সোনাল লাইফ ম্যাটার, আমার না ঢোকাই উত্তম। আচ্ছা এটা বলো, আকিব কই? আই মিন, এখানে একটা ছেলেকে তোমার জন্য পাহারা দিয়ে রেখেছিলাম, কোথায় ও? বলে আশেপাশে তাকালো অপূর্ব। এ ছেলে নির্ঘাত তার ভয়ে কোথাও লুকিয়ে আছে। প্রিয়তা তার ভাবনা থেকে বের হলো, অপূর্বকে আকিবের বিষয়ে কিছু বলতে নিবে। এর আগে অপূর্ব খানিকটা গম্ভীর কণ্ঠ নিয়ে জড়ালো গলায় বলল, বলেছিলাম কি, আকিব যদি খাটের তলার মশাদের সাথে সাক্ষাৎ হয়ে যায় তবে এবার বের হয়ে আসতে পারো। জানোই তো দেশে ডেঙ্গুর কি প্রকোপ। আকিব কেসে উঠল, কি সাংঘাতিক ভাই তার। কোনো প্রশ্ন ছাড়াই বুঝে গেল সে খাটের তলায় শটান হয়ে আছে। আকিবের ভাবনার মাঝে আবারও বলল অপূর্ব, তুমি কি বের হবে আকিব, নাকি আমি আসবো তোমার কাছে? তারপর দুজন মিলে একসাথে মশাদের সাথে লুকোচুরি খেলব। আরও উচ্চস্বরে কেসে উঠল আকিব। আকিবের কাণ্ডে না চাইতেও হেসে ফেলল অপূর্ব। অপূর্বের হাসিটা আপাতত আকিব না দেখলেও প্রিয়তা ঠিকই খেয়াল করেছে। কি মারাত্মক সুন্দর হাসি ছেলেটা। এক মুহূর্তেও জন্যে হলেও অপূর্বের নামের সাথে সাথে অপূর্বের মুখশ্রীর হাসিটাকেও অপূর্ব বলে আখ্যায়িত করতে মন চাইল প্রিয়তার। মনে মনে বলেও ফেলল সে, শুনুন না, আপনার নামের সাথে সাথে আপনার হাসিটাও কিন্তু অপূর্ব। আকিব বেরিয়ে আসলো। আকিবের মাথা বের হতেই অপূর্ব সেদিকে তাকালো। অপূর্বকে নিজের দিকে তাকাতে দেখেই শুকনো হাসল আকিব। বলল, ভালো আছেন ভাই? উত্তরে অপূর্ব হাসিমাখা মুখ নিয়ে বলল, অবশ্যই, ভালো না থেকে যাই কোথায় বলো? তা তুমি ভালো আছো তো? এতক্ষণ তো ছিলাম ভাই, কিন্তু এখন থাকবো কিনা জানি না। যাই হোক, তোমার গালে কি হয়েছে? কেউ চড় মেরেছিল কি? আকিব নিজের গালে হাত দিল। পুরো 5 আঙ্গুলের দাগ বসে গেছে তার গালে। অপূর্বের কথা শুনে প্রিয়তাও তাকালো আকিবের মুখের দিকে। ইস, ফর্সা গালটা পুরো লাল হয়ে গেছে, যেটা প্রিয়তা এতক্ষণ খেয়াল না করলেও এখন করল। আসলে আকিব তখন নিজের গালের মশাটাকে মারতে গিয়ে এমন অবস্থা করে ফেলেছে তার গালের। তাই তো ভাবে আকিব তার গালটা তখন থেকে জ্বলছে কেন। আকিব কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল, ভাই, নেক্সট টাইম এখানে আসার আগে 1 প্যাকেট মশার কয়েল আনা লাগবে। মশাগুলো বড্ড পাজি, একটুও কথা শুনে না আমার। আকিবের কথা শুনে অপূর্বের আর বুঝতে বাকি রইল না আকিবের গালে দাগ আসলো কোথা থেকে। অপূর্ব শুকনো হেসে জবাব দিল, ও, এবার বুঝলাম,
মশার কিস নিতে পারোনি? যাকগে, এবার চলো, জলদি। সন্ধ্যা নামার আগেই ওকে নিয়ে বের হতে হবে। তারপর আমাদের আরেক জায়গায় যেতে হবে আকিব। উত্তরে আকিবও বেশি কিছু না ভেবে বলল, ঠিক আছে ভাই। হুম, এখন একটু গিয়ে বাহিরে দাঁড়াও, আমার কিছু কথা আছে তোমার সাথে। উত্তরে শুকনো ঢোক গিলে বলল আকিব, আচ্ছা ভাই। বলে রুম থেকে বের হলো আকিব। আকিব যেতে প্রিয়তাকে উদ্দেশ্য করে বলল অপূর্ব, তোমায় ঠিক ২০ মিনিট সময় দিলাম। তার মধ্যেই শাড়ি চুড়ি গহনাগাটি পাল্টে তৈরি হয়ে নাও। যতই হোক, তুমি যে বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছো, সেটা আপাতত আমি, তুমি আর আকিব বাদের কেউ না জানলেও চলবে। ঠিক আছে, আমরা বাহিরে আসি। একটু কষ্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসো, আমাদের যেতে হবে। তোমার ব্যাগ ওই যে টেবিলের ওপরটা দেখিয়ে। প্রিয়তা মন দিয়ে শুনল অপূর্বের কথা। বিনিময়ে মুখে কিছু না বলে মাথা নাড়ায় সে। অপূর্ব বেরিয়ে যায় রুম থেকে। অপূর্ব বের হতে আস্তে আস্তে বিছানা ছেড়ে নামল প্রিয়তা। এগিয়ে গেল তার ব্যাগটার কাছে। তারপর ধীরে ধীরে গায়ের গহনাগাটি খুলে নর্মাল সাজে সজ্জিত হতে লাগল সে। অসুস্থতায় শরীর বড্ড ক্লান্ত তার। রুমের বাহিরে দাঁড়িয়ে নিজের আঙ্গুলের নখ খাচ্ছে আকিব। সে বুঝেছে অপূর্ব এখন তখনকার শালা বলার বিষয়টা নিয়ে কথা বলবে। ভয়ে আকিবের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ইস, কি উত্তর দিবে? অপূর্ব প্রশ্ন করলে সব দোষ ওই পাজির রং নাম্বার কলটার। বেয়াদব কোথাকার। দিন দুপুরে পরপুরুষকে ফোন করে, হাতের কাছে পেলে না কেটে একদম কুচি কুচি করে ফেলত আকিব। আকিবের থরথর করে কাঁপুনির মাঝে হাজির অপূর্ব। খানিকটা গম্ভীর কণ্ঠে বলল আকিব। সঙ্গে সঙ্গে আকিব পিছন ফিরে ফটাফট একশ্বাসে বলে উঠল, বিশ্বাস করুন ভাই, আমি তখন ইচ্ছে করে আপনাই ওসব বলিনি। আসলে একটা রং নাম্বার থেকে বারবার কল আসছিল। ফোন ধরে হ্যালো বললেই কেটে দিত। তাই বিরক্ত হয়ে তখন ওই কথাটা বলে ফেলি আপনায়। আমি ভেবেছিলাম আবার হয়তো রং নাম্বার দিয়ে ফোন আসছে, তাই আর কি ভাই। আমি সরি ভাই। আকিবের থরথর করে কথা বলার ধরন দেখে অপূর্ব আকিবের হাত ধরে বলল, কুল ডাউন আকিব, এত ভয় পাচ্ছ কেন? আমি তোমায় মারতে আসিনি। সবসময় এত ভয় পেলে চলে? আর আমি জানি তখন তুমি ইচ্ছে করে ওই কথাটা বলনি। সো ডোন্ট ওয়ারি। আগে এটা বলো, তোমার গার্লফ্রেন্ডকে ফোন করে বলেছে তো সবটা? উত্তরে আকিবও জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলল, এক্ষুনি বলছি ভাই। আকিবের কথা শুনে অপূর্ব খানিকটা বিষণ্ণত ঘেরা কণ্ঠ নিয়ে বলল, এখনো কথা বলনি? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলো গিয়ে আকিব। ঠিক আছে ভাই। বলেই জায়গা ত্যাগ করে মোবাইল হাতে অন্যদিকে চলে গেল আকিব। আর আকিবের যাওয়ার পানে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল অপূর্ব। সে আজও ভেবে পায় না এই আকিব ছোট ছোট বিষয়েও এত ভয় পায় কেন। অপূর্বের বন্ধু হয়ে এতটা ভয় পেলে চলে নাকি? সত্যি, এই আকিব যে কি করে? অপূর্বের এত বিশ্বস্ত বন্ধু হলো কে জানে। অপূর্ব নিজ হাতে ঘড়িটার টাইম দেখল, ৫টা ২৫ বাজে। এই মেয়েটাকে আপাতত নিরাপদভাবে কিছু দিনের জন্য আকিবের গার্লফ্রেন্ডের বাড়িতে রাখতে পারলে নিশ্চিত অপূর্ব। এরপর সুস্থ হয়ে এই মেয়ের যেখানে খুশি সেখানে যেতে পারে। অপূর্ব আটকাবে না। অপূর্ব আর এই মেয়েটার চ্যাপ্টার এখানেই শেষ করবে অপূর্ব। আচমকা দরজা খোলার খটখট আওয়াজ আসতেই নিজের ভাবনা থেকে বেরিয়ে পিছন ঘুরে তাকালো অপূর্ব। এরই মাঝে গোলাপি রঙের চুড়িদার পরে বাহিরে বেরিয়ে আসলো প্রিয়তা। গায়ে হাতে কানের অলংকার খুলে কানে সামান্য দুটো ছোট কানের দুল লাগিয়ে বেরিয়ে আসলো সে। চুলগুলো এখনো খোলা, মন অস্থির, শরীর ক্লান্ত, আর চোখে জড়ালো বিষণ্ণতার ছোঁয়া। প্রিয়তা অপূর্বের দিকে তাকিয়ে জড়ালো গলায় নীরব কণ্ঠ নিয়ে বলল, আমি তৈরি। কোথায় নিয়ে যাবেন আমায়? চলুন যাই তবে। অপূর্ব তাকিয়ে রইল প্রিয়তার মুখশ্রীর দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে খুব জোরালোভাবে কঠিন গলায় বলতে মন চাইছে তার, শোনো মেয়ে, তোমায় এভাবে বাহিরে বের হতে দেব না আমি। জলদি গিয়ে বোরকা পরে আসো। নিজের ভাবনাগুলোকে দূরে ফেলে রেখে নিজের দৃষ্টি সরালো অপূর্ব। আস্তে আস্তে প্রিয়তার দিকে এগিয়ে যেতে চাইল সে। তারপর হুট করেই প্রিয়তার মুখোমুখি দাঁড়িয়ে বলে উঠল অপূর্ব, তুমি এভাবে বাহিরে যাবে? প্রিয়তা বেশ অবাক হলো অপূর্বের কথা শুনে। ঠিক শুনল না ভুল শুনল। বুঝাতে বলল, মানে? মানে কিছুই না। বোরকা কোথায় তোমার? জলদি গিয়ে বোরকা পরে আসো। আর ভুলে কেন যাচ্ছ? তুমি বিয়ের আসর ছেড়ে পালিয়ে এসেছ। যদি কেউ তোমায় চিনে ফেলে, আর তার থেকে বড় কথা, আমি চাই না আমার সাথে তোমায় কেউ দেখে ফেলো। বোরকা পরা অবস্থায় দেখলে সমস্যা নেই,
কারণ নেক্সট টাইম আর কেউ তোমায় চিনতে পারবে না। সো কুইকলি বোরকা পরে আসো। টাইম অনলি 5 মিনিটস। অপূর্বের কথা শুনে কেন যেন প্রিয়তা বেশ কিছু বলতে পারল না। শুধু ঠোঁট নাড়িয়ে এতটুকুই বলে উঠল, ঠিক আছে। হুম, এখন জলদি যাও। উত্তরে আর কিছু না বলে আবার কুটির ঘরের ভেতর ঢুকল প্রিয়তা। বোরকার কথাটা ঠিক মাথা থেকে বেরিয়ে গিয়েছিল প্রিয়তার। প্রিয়তা এমনিতেও সবসময় বোরকা পরে এখানে ওখানে যায়। আজ কি করে বোরকার কথাটা ভুলে গেল, সেটাই ভাবছে। প্রিয়তা ভেতরে ঢুকে দরজা আটকে দিল। দরজা আটকানোর শব্দটা কানে আসতে হকচকিয়ে উঠল অপূর্ব। হুট করে মেয়েটার ওপর এমন অধিকার খাটাতে মন চাইল কেন তার? উত্তর মিলল না আপাতত। নিজের কাজে নিজেই যেন অবাক হলো অপূর্ব। আনমনেই বলে উঠল, আচমকা কি হলো আমার? অপূর্বের কথার মাঝেই সেখানে এগিয়ে আসলো আকিব। উত্তেজিত কণ্ঠে বলল, অপূর্ব ভাই, গার্লফ্রেন্ড আমার রাজি, এখন শুধু গেলেই হয়। উত্তরে অপূর্ব বেশি কিছু না ভেবে বলল, হুম, ঠিক আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পূর্বাভাস চলছিল তখন। আশেপাশে গাছের পাতা নড়ে হিমশীতল বাতাস বইছিল খুব। প্রিয়তা ভেবে পেল না কতক্ষণ আগের জঙ্গল থেকে হুট করে এমন শহরের রাস্তায় এসে পড়ল কি করে। আসলে প্রিয়তার শরীর খারাপ থাকায় গাড়িতে বসে জানালার দিকে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। খুব বেশি সময় হয়নি সে তার চোখ বন্ধ করে রেখেছিল। হাতে গুনে 2 থেকে 3 মিনিট হবে হয়তো। এরই মাঝে অত ঘোরালো জঙ্গল ছেড়ে কিভাবে এত জলদি শহরের রাস্তায় ঢুকে পড়ল তারা? প্রিয়তার পাশেই বসে আছে অপূর্ব, আর তাদের সামনেই ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে আকিব। মাঝে দু একটা লুকিং গ্লাসে অপূর্ব আর প্রিয়তাকে দেখছে। যদিও মাঝে এক দুবার একে অপরের দিকে তাকানো ব্যথিত আর তেমন কিছুই চোখে পড়েনি তার। আকিবের কাণ্ডটা ঠিক দেখল অপূর্ব। দেখে গম্ভীর কণ্ঠে বলল, আমরা যদি অ্যাক্সিডেন্ট করি আকিব, তাহলে তো বুঝতেই পারছো তোমার শরীরের হাড্ডি একটাও আস্ত থাকবে না। আকিব থমকে গেল। যা অপূর্ব ভাই দেখে ফেলল তাকে। অতপর আর কোনো দেখাদেখি না করে গাড়ির স্পিড বাড়িয়ে দুবার গাড়ির হর্ন বাজিয়ে ছুটে চলল আকিব। এখন ভালোই ভালোই গার্লফ্রেন্ডের বাড়ির দিকে ছুটতে হয়। আজ কতদিন হলো গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় না আকিবের। ইস, ভালো হয়েছে, এই মেয়েটার বাহানায় একটু গার্লফ্রেন্ডের চেহারাখানা দেখা যাবে। নিজের গার্লফ্রেন্ডের জন্য মাঝে মধ্যে বড্ড কষ্ট হয় আকিবের। কবে না জানি তার সুখে মেয়েটা শুকিয়ে যায়। যদিও আকিবের গার্লফ্রেন্ডের চেয়ে আকিবই টেনশন করে শুকিয়ে যাচ্ছে বারে বারে। এক তপ্ত নিঃশ্বাস ফেলল আকিব। অতপর পাক্কা 1 ঘন্টা সময় পর আকিবের গাড়ি এসে থামল একটা সুন্দর একতলা বাড়ির সামনে। আকিবের গার্লফ্রেন্ডের নাম আরোহী। আকিব গাড়ি থামিয়ে তৎক্ষণাৎ গাড়ি থেকে নামল। তারপর অপূর্বকে উদ্দেশ্য করে বলল, ভাই, আপনি এখানে বসুন, আমি আসছি। জলদি এসো আকিব, আমাদের যেতে হবে। ঠিক আছে ভাই। আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজুগুজু করছে আরোহী। আজ কতদিন পর আকিব আসবে তার সামনে। আকিব যতটা না ভোলাভালা আর ভীতু টাইপের, আরোহী ঠিক তার উল্টো। যেমন সাহসী তেমনই মিষ্টি স্বভাবের। আকিবের সাথে তার পরিচয়টা ছিল ছোট থেকেই। আগে অপূর্বের বাড়ির পাশে বাড়ির আত্মীয়র সুবাদে প্রায় ওখানে যেত আরোহীরা। সেখান থেকে পরিচয় আকিব আরোহীর। আরোহীকে ছোটবেলা থেকেই পছন্দ করত আকিব, কিন্তু সাহস করে কখনো বলতে পারেনি। তবে আরোহী বুঝেছে, আর সেও আকিবের ভীতু ভীতু স্বভাবের সাথে লোককে হাসানোর অসাধারণ প্রতিভাকে ভালোবেসে ফেলেছে। অপূর্ব এই বিষয়টা শুরু থেকে লক্ষ্য করেছিল, তাই তো ওই সব সেটেল করে দিয়েছে। শুধু ফ্যামিলির দিকটা বাকি আছে। আকিব যেদিন গোলাপ হাতে আরোহীকে প্রপোজ করতে এসেছিল, সেদিন কাপাকাপির ঠেলায় কিছু বলতে পারেনি। আকিব কিছু বলতে না পারায় আরোহী নিয়েই বলে ফেলে, তোমায় আমি ভালোবাসি। আর ধপাস করে জড়িয়ে ধরে আকিবকে। আকিব তো সেদিন খুশির ঠেলায় অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু দূর থেকে অপূর্বের চোখ রাঙানো ভয়ে মোটামুটি শক্তপক্তই ছিল সে। আরোহীর লাল রঙা 3 পিস পরে লাস্টবারের মতো ঠোঁটে হালকা লিপস্টিক লাগালো। এরই মাঝে তার মোবাইলে মেসেজ আসলো। সে বুঝল আকিব মেসেজ করেছে তাকে। আরোহী চটজলদি ফোনটা হাতে নিয়ে নিজের ওড়নাটা সুন্দর মতো গায়ে জড়িয়ে চলে গেল বাড়ির পিছনের দিকে দরজার কাছে। পিছনের বাগানের দিকটায় দাঁড়িয়েছিল আকিব। বুক ধড়পড় করছে তার। এই আরোহী মেয়েটাকে আজও ঠিক বুঝল না আকিব।
মেয়েটা তার কাছে আসার সময়ই এমন কাঁপাকাঁপি শুরু হয়ে যায় কেন? আজ 2 মাস হলো। এদের রিলেশনশিপের এখনো ভয়টয় কাটছে না কেন? অদ্ভুত। এমন চলতে থাকলে বিয়ের সময়ে যদি বউকে জড়িয়ে ধরতে কাঁপাকাঁপি লেগে যায় আকিবের, তখন কি হবে? হাই, সাংঘাতিক ব্যাপার। আরোহী তো মনে হয় বাসর ঘরে তাকে ছেড়ে দৌড়ে পালাবে। আকিবের ভাবনার মাঝে বাড়ির পেছনের দিকে কালো রঙের কাঠের দরজাটা খোলার শব্দ আসলো। দরজা খোলার শব্দ কানে আসতেই বুকের ধুকপুকানি যেন আরো বেড়ে গেল আকিবের। দৌড় দিতে নিয়েও থেমে গেল আবার। তারপর নিজেই নিজেকে বলতে লাগলো, ধুরু ছাতা, এভাবে গার্লফ্রেন্ডের সাথে দেখা করা যায়? মনে হচ্ছে বুকের হৃৎপিণ্ড এখনই বাহিরে বেরিয়ে আসবে। এই হৃৎপিণ্ডটাও না, বড্ড বাজে। অপূর্ব ভাইয়ের রাগ আর আরোহীর কাছে আসার সময় বড্ড জ্বালাতন করে। মাঝে মধ্যে তো মন চায় এটাকে বাহিরে নিয়ে এসে চায়ের দোকানে বিক্রি করে দিতে। ফালতু একটা, আকিবের কোনো কাজে আসে না, একটা হুদায় জ্বালাতন করে। আরোহী দরজা খুলে আকিবকে দেখে এগিয়ে আসলো। দৌড় দেওয়ার চিন্তা ভাবনা করলেও আকিব তার দৌড় দেখে সেও না দৌড় দেয় উল্টো দিকে। সেই ভয়ে আর দৌড় দিল না আরোহী। তবে আকিব যেমনই হোক, আরোহীর তেমনই পছন্দ। আরোহী হাসিমাখা মুখ নিয়ে এসে দাঁড়ালো আকিবের সামনে। ভেবেছিল আকিব তাকে দেখে কোনো কমপ্লিমেন্ট দিবে, কিন্তু না, উল্টো বুকে হাত দিয়ে বলল, এতক্ষণ সময় লাগে এখানে আসতে? এখনই তো আমার ফেটে যেত। আকিবের কথা শুনে চোখ মুখ কুঁচকে খানিকটা শব্দ করে বলল আরোহী, কি? আমার হৃৎপিণ্ড? হোয়াট? আরোহীর চেঁচানোর শুনে বুকে হাত দিল আকিব। তারপর খানিকটা কাদো কাদো ফেস নিয়ে বলল, প্লিজ চেঁচিও না। আমার কিছু হয়ে গেলে এর দায় কে নেবে, তুমি? আকিবের কথা শুনে আরোহী আঙ্গুল দেখিয়ে বলতে নিল, এবার কিন্তু তুমি এমন করো কেন? প্লিজ চলো না জলদি। গাড়ির ভিতর ভাই আর মেয়েটা অপেক্ষা করছে বলে আরোহীকে রেখেই এগিয়ে গেল আকিব। কত কিছু ভেবেছিল কিন্তু কিছুই করতে পারল না। আকিবের কাণ্ডে চরম রাগ উঠল আরোহীর। এ কেমন ছেলের সাথে রিলেশনে জড়ালো সে? আরোহীর রাগি রাগি ভাব নিয়েই এগিয়ে গেল অপূর্বদের কাছে। খানিকটা বিরক্তি নিয়ে গাড়িতে বসে আছে অপূর্ব। এতক্ষণ সময় লাগে আকিব আর আরোহীর এখানে আসছে। ওদের মধ্যে যে আপাতত কিছু হওয়ার নয় তা অপূর্ব ভালো মতোই জানে। বিয়ের আগে কিছু হওয়া তো দূর, ওদের মাঝে বিয়ে হওয়ার পরও যে কিছু হবে না, এতে যথেষ্ট সন্দেহ আছে অপূর্বের। আকিব যে এতদিন দেখা না হওয়ার পরও আরোহীকে আর জড়িয়ে ধরতে পারবে না, এটাও অপূর্ব জানে। তাহলে দেরি হচ্ছে কেন? আচ্ছা, এমন তো নয় আরোহী খুশি হয়ে আকিবকে জড়িয়ে ধরেছে আর আকিব ওখানে কোপকাত। অপূর্ব নিজেকে সামলালো। আরোহীর ওপর যথেষ্ট ভরসা আছে। অপূর্বের আরোহী ঠিক সামলাতে পারবে আকিবকে। অপূর্বের পর যদি কেউ আকিবকে সামলাতে পারে, সে হলো আরোহী। অপূর্ব নিঃশ্বাস ফেলে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা চুপচাপ বসে আসে। শরীরের অবস্থা ঠিক বোঝা দেয়। অপূর্ব প্রিয়তার দিকে তাকিয়ে বলল, কিছু কথা বলি শোনো। খানিকটা চমকে উঠল প্রিয়তা। তৎক্ষণাৎ পাশ ফিরে তাকালো সে। প্রিয়তা তাকাতেই শান্ত গলায় বলে উঠল অপূর্ব, জীবন একটাই, জানো তো সেটা? আর জীবন মানেই হলো হাসি কান্না, সুখ দুঃখ। তুমি এই মুহূর্তে যে পরিস্থিতিতে আছো, এটাকে সুখ দুঃখ দুটোই বলা যেতে পারে। আমি জানি না ঠিক কতটা বাজে পরিস্থিতিতে পড়ে তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো। তবে এতটুকু বলতে পারি, ভেঙে পড়ো না। জীবনে যাই করো না কেন সাবধানে করো। আর হ্যাঁ, অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবে। ছোট্ট একটা কথা, ঘরের দুনিয়া যতটা না বদ্ধ মনে হয়, বাহিরের দুনিয়া কিন্তু ততই কঠোর। তবে ভেবো না এসব কথা বলে আমি তোমায় ভয় দেখাচ্ছি। দুনিয়া বড্ড জটিল, বুঝলে? এর যত ভেতরে ঢুকবে ততই সুতোর মতো পেঁচিয়ে পড়বে। তবে হার মানবে না, প্যাচ সরিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। কি লক্ষ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছো, সেটাই আটকে থাকবে সবসময়, যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারো। বুঝেছ? ভালো থেকো সবসময়। অল দ্য বেস্ট। প্রিয়তা খুব মুগ্ধ হয়ে শুনল অপূর্বের কথা। একটা অচেনা ছেলে কিভাবে তাকে বলছে কথাগুলো যেন তার পরিচিত কেউ, অথচ এই ছেলেটার সাথে পরিচিত হলো মাত্র কয়েক ঘন্টায়। প্রিয়তা মুখ ফুটে কিছু বলতে চাইল, বলতে নিলেও এরই মাঝে সেখানে হাজির হলো আকিব আর আরোহী। অপূর্বদের দেখিয়ে বলল, ওই তো ওরা চলে এসেছে, নামো জলদি। প্রিয়তা শুনল কিছু বলার জন্য মুখ খুলতে নিয়েও থেমে গেল ওখানেই। তারপর আস্তে আস্তে গাড়ির দরজা খুলে
বাহিরে বের হতে লাগলো সে। অপূর্ব ততক্ষণে বাহিরে বেরিয়ে এগিয়ে গেল আরোহীর কাছে। কিছুক্ষণ কথা বলল আরোহীর সাথে। আকিব তখন চুপটি করে দাঁড়িয়েছিল। আরোহী অপূর্বের সাথে স্বাভাবিক থাকলেও আকিবের ওপর ছিল গভীর রাগ। প্রিয়তা গাড়ি থেকে নামতেই অপূর্ব, আরোহী আর আকিব এগিয়ে আসলো সেখানে। অপূর্বই আগে বলল, এ হচ্ছে সেই আরোহী যার কথা তোমায় বলেছিলাম। আপাতত ওর সুস্থতা পর্যন্ত তোমার কাছে রেখো, যত্ন নিও একটু। প্রত্যুত্তরে প্রিয়তার কাঁধে হাত রেখে বলল আরোহী, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, যতদিন না ও সুস্থ হচ্ছে ওকে ছাড়ছি না। শুকনো হাসল অপূর্ব, বলল, নিশ্চিত হলাম আরোহী। আচ্ছা, এবার আমাদের যেতে হবে, একটা জরুরি কাজ আছে। ভেতরে ঢুকবেন না ভাইয়া? এখন নয়, অন্য আরেকদিন। আকিব চলো। উত্তরে আকিবও চমকে উঠে বলল, জি ভাই। অতপর প্রিয়তাকে রেখে চলে যেতে লাগলো অপূর্ব আর আকিব। অপূর্ব যাওয়ার আগে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। সময় পেলে আমি আসব আবার, ঠিক আছে? বলে গাড়িতে গিয়ে বসল অপূর্ব। আকিব আগে বসে পড়েছে গাড়িতে। আকিব গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলার উদ্দেশ্যে ছুটতেই মনটা বড় অস্থির হলো অপূর্বের। কেন যেন মেয়েটাকে রেখে যেতে মন চাইছে না তার। অপূর্বের ঘুরে তাকানোর ইচ্ছে জাগলেও ঘুরে তাকালো না সে। মনে মনে শুধু বলল, এমন কি আছে তোমার মাঝে যে তোমায় ছেড়ে যেতে মন চাইছে না আমার? ইস, কি সাংঘাতিক অস্থিরতা! এই অস্থিরতা যেন এর আগে কখনোই ফিল করেনি অপূর্ব। অপূর্ব আনমনায় তার বুকে হাত দিল। গাড়ির বাম দিকের লুকিং গ্লাসে দেখল সে প্রিয়তার কালো বোরকার আড়ালে চোখ দুটো দেখা যাচ্ছে খুব। অপূর্ব এক পলক প্রিয়তাকে দেখে চোখ সরিয়ে নিল। অতপর আর কিছু না বলেই ছুটে চলল অপূর্বরা প্রিয়তাকে ফেলে রেখেই। এদিকে প্রিয়তাও তাকিয়ে রইল অপূর্বের যাওয়ার পানে। মনে মনে বলল, শুধু আর কি দেখা হবে আমাদের? হয়তো হবে, হয়তো না। চলো তাহলে যাওয়া যাক বুবু। আচমকায় বুবু শব্দটা কানে আসতেই চমকে উঠল প্রিয়তা। বিস্মিত ভরা চোখ নিয়ে তাকালো সে আরোহীর মুখের দিকে। আরোহী মুচকি এসে বলল, আসলে তোমার নামটা জানা হয়নি তো, তাই আর কি। চলো ভেতরে যাই, তোমার সাথে পরিচিত হতে হবে তো নাকি? তুমি আমার বড় না ছোট তাও তো জানি না। বলতে বলতে প্রিয়তার হাত ধরে এগিয়ে যেতে লাগলো আরোহী। আর প্রিয়তা চুপচাপ শুনছিল আরোহীর কথা। তবে মনটা পড়ে রইল তার বুবুটার কাছে। বড্ড চিন্তা হচ্ছে তার, না জানি কেমন আছে তার বুবু। অপূর্বরা দৃষ্টির বাহিরে চলে গেছে অনেক আগেই। প্রিয়তার ফিরে তাকায়নি সেখানে, এগিয়ে চলল তার মতো করে। সন্ধ্যা শেষে রাত হবে হবে এমন। প্রিয়তার রুমের সামনে দাঁড়িয়ে আছে প্রেমা। রাগ নেই তার, তবে দুশ্চিন্তা হচ্ছে খুব। না জানি বোনটা কোথায় আর কেমন আছে। প্রেমা চলে যাবে তার স্বামীর বাড়ি। স্বামীর হুকুম এই রাতেই নিয়ে যাবে তাকে। ঘড়িতে এখন প্রায় ৮টার কাছাকাছি বাজতে চলল। প্রেমার শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয় এখান থেকে। এবার গেলে আবার কবে আসতে পারবে জানা নেই প্রেমার। তবে আবার এসেও বা কি করবে, তার বোনটাই যে নেই আর। প্রেমা ঘরের সব জায়গায় চোখ বুলালো। হঠাৎই তার চোখ গেল টেবিলের ওপর একটা বইয়ের ভাঁজে হালকা দৃশ্যমান একটা কাগজের দিকে। প্রেমা কৌতূহলে এগিয়ে গেল সেখানে। প্রিয়তা কিছু লিখে যায়নি তো তার জন্য? প্রেমা এগিয়ে গিয়ে বইটা খুলে কাগজটা বের করল। তারপর ভাঁজ খুলে শুরুতেই দেখতে পেল সেখানে লেখা, বুবু। প্রেমা থেমে গেল। তার ধারণাই ঠিক, প্রিয়তাই কিছু লিখে গেছে তার জন্য। প্রেমা সর্বপ্রথম দৌড়ে গিয়ে দুরুমের দরজা বন্ধ করে দিল। তারপর বিছানায় বসে পড়তে লাগল। সেখানে লেখা, বুবু, আমায় ভুল বুঝিস না। তুই তো জানিস বুবু, ছোটবেলা থেকে আমার পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই বুবু। আর চাচি যে আমার সাথে অন্যায় করেছে তার শাস্তিও দিতে চাই। আমি জানি আমি বাড়ি ছেলে পালিয়ে আসলে চাচি তোর উপর অত্যাচার করবে। তাই বলেছিলাম আমার সাথে আসতে, কিন্তু এলি না। আমার জন্য চিন্তা করিস না বুবু। আমি তোর জামাইয়ের নাম্বার লিখে নিয়ে গেলাম, সাথে তোর বাড়ির নাম্বারটাও। আমি নিজের একটা ব্যবস্থা করে তোকে ঠিক ফোন করব। আমার জন্য চিন্তা করিস না। ভালো থাকিস। ইতি, প্রিয়তা। চিঠি পড়ে চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল প্রেমার। বাবা মা চলে যাওয়ার পর তাদের দু বোনটার জীবনটা যেন নরক যন্ত্রণায় কাতর হয়ে গেছে। এমন সময় দরজায় নক পড়ল। চাচা ডাকছে, বলছেন, প্রেমা মা, কই তুই? জামাই বাবা কিন্তু চলে এসেছে। উত্তরে প্রেমা চোখ মুখ মুছে বলে উঠল, এই তো ছোট আব্বু, আসছি আমি। অতপর চিঠিটা নিজের শাড়ির আঁচলে লুকিয়ে চলল
প্রেমা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। চাচি সারাদিনে তেমন একটা চেঁচামেচি করেনি, তবে গম্ভীর হয়েছিল। হয়তো সকালের আশা সেই ছেলেগুলো এখনো তার বোনটার কোনো খোঁজ আনতে পারেনি। তুহিনের বাড়ির সোফায় বসে আছে অপূর্ব। চোখ মুখ যথেষ্ট স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে যথেষ্ট রেগে আছে সে। অপূর্বের মাথায় আসছে না মুখার্জি মশাই ব্যতীত আর এমন কি থাকতে পারে যে ইলেকশনের আগেই তাকে রাস্তা থেকে সরাতে চাইছে। মুখার্জি মশাই তাকে নিজের দলে টানতে চাইছে, সাথে বাজে কাজে লিপ্ত করতে চাইছে। তবে কি মুখার্জি মশাই বারণ করার জন্য তার ক্ষতি করতে চাইছে? কিন্তু সেটা যদি হয়, তাহলে কাল রাতে বাসে বসে তাকে ফোন করে নিজের দলে টানার কথা বলতো না। আর তার কথার ধরন শুনেও অপূর্বের মনে হয়নি মুখার্জি মশাই এমন কিছু করতে পারে। অপূর্বের ভাবনার মাঝেই অপূর্বের পাশে বসে থাকা আকিব বলে উঠল, ভাই, আমরা এখানে এসেছি কেন? প্রত্যুত্তরে অপূর্ব কিছু বলবে, এরই মাঝে ল্যাপটপ হাতে সেখানে এগিয়ে আসলো তুহিন। বলল, অপূর্ব ভাই, আপনি যেভাবে বলেছিলেন কাজটা হয়ে গেছে। আপনার গাড়ি প্রথমে যেখানে থেমেছিল সেখানের ফুটেজ দেখেছি আমি। একটা গামছা পরিহিত লোকই আপনার গাড়িতে। তুহিনের কথার মাঝেই হাত দেখিয়ে তুহিনকে থামতে বলল অপূর্ব। তুহিনও থেমে গেল। তুহিন থামতে অপূর্ব আকিবের দিকে তাকিয়ে বলল, একটা গ্লাস পানি নিয়ে আসো আকিব। আকিব বেশ মনোযোগ দিয়ে তুহিনের কথা শুনছিল। সে সত্যি বুঝতে পারছে না কিসের গাড়ি আর কিসের গামছার কথা বলছে। আকিব অপূর্বের দিকে তাকিয়ে বলল, ভাই, তুহিন কিসের কথা বলছে? অপূর্ব আকিবের দিকে দৃষ্টি রেখে শান্ত গলায় বলল, আগে এক গ্লাস পানি আনো, তারপর বলছি। আপনার কি খুব পানি পিপাসা পেয়েছে ভাই? মনে করো তেমনটাই। আমি না আসা পর্যন্ত আপনারা কোনো কথা বলবেন না কিন্তু ভাই। তুমি নিশ্চিন্তে যাও আকিব। আকিব চলে গেল। দ্রুত গিয়ে টেবিলের ওপর থেকে কাচের গ্লাসে করে পানি এনে এগিয়ে দিল অপূর্বের দিকে। অপূর্ব পানিটা নিল না, উল্টো আকিবকে উদ্দেশ্য করে বলল, কাচের গ্লাসে কেন নিয়ে এসেছ? যাই হোক, এটাকে শক্ত করে ধরে রাখবে, ভেঙে গেলে কিন্তু বুঝতেই পারছ। আকিব অবাক হল, ভীষণ অবাক হল অপূর্বের কথা শুনে। এখানে ভাঙার মতো কি ঘটনা আছে? আকিবের ভাবনার মাঝেই অপূর্ব তুহিনকে উদ্দেশ্য করে বলল, এবার বলো তুহিন, কালকে রেখেছিল বোম আমার গাড়িতে। অপূর্বের কথা শুনে থরথর করে কেঁপে উঠল আকিব। হাতের গ্লাস কাঁপতে লাগলো তৎক্ষণাৎ। আকিব কাঁপতে কাঁপতে বলল, বোম আপনার গাড়িতে? উত্তরে অপূর্ব বলল, বোম। হাতের গ্লাস যেন না ভাঙে আকিব। আকিব শক্তপক্ত হয়ে চেপে ধরে দাঁড়িয়ে রইল পানির গ্লাসটাকে। এরই মাঝে তুহিন বলে উঠল, ভাই, কে রেখেছে তা তো বুঝতে পারছি না, কারণ লোকটার চেহারা ঢাকা ছিল। এই দেখুন, সিসিটিভি ফুটেজের ভিডিও। বলে অপূর্বের দিকে ল্যাপটপটা এগিয়ে দিল তুহিন অপূর্বের দিকে। অপূর্বও দেখতে লাগল। এটা হলো কাল বিকেলের ঘটনা, যখন অপূর্ব নিজের গাড়ি করে খুলনা থেকে ফিরছিল। ফ্ল্যাশব্যাক। ঘড়িতে তখন প্রায় বিকেল 4টার কাঁটায় ছুঁই ছুঁই। অপূর্ব নিজের কাজ ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, একাই ছিল সে। কারণ অপূর্ব খুলনা একাই এসেছিল। হঠাৎই মোবাইলে রিচার্জ করার কথা মাথায় আসতেই অপূর্ব রিচার্জের একটা দোকান দেখে সেখানে থেমে যায়। অপূর্ব থামতে দূর সীমানায় একটা ট্রাকও থেমে যায়, যেটা অপূর্ব খেয়াল করেনি। অপূর্ব গাড়িটাকে সাইডে রেখে এগিয়ে যায় রিচার্জের দোকানের উদ্দেশ্যে। দোকানটা রাস্তার অপোজিটে থাকার কারণে অপূর্ব সেদিকেই যায়। অপূর্ব যেতেই তার গাড়ির গা ঘেঁষে থামে একটা ট্রাক। অপূর্বের গাড়ির পাশের দিকটা কোনো দোকানপাট না থাকায় কেউ কিছুই দেখতে পায়নি। ট্রাক থেকে নামে একজন মুখে গামছা পেঁচানো লোক। তারপর সেই গাড়ির পিছনে একটা বোম ফিট করে চলে যায়। অপূর্বের গাড়িটা যেখানে থেমেছিল সেখানে একটা খাম্বা থাকে, যেখানে কিছু বিশেষ কারণে সিসিটিভি ক্যামেরা রাখা ছিল, যেটা ওই গামছা পরা লোকটা খেয়াল করেনি। কাজটা শেষ হতে অপূর্ব আসার আগেই ট্রাক সমেত লোকটা চলে যায়। সাথে কাউকে ফোন করে বলে, কাজটা হয়ে গেছে বস। উত্তরে অপর প্রান্তে থাকা সাদা পাঞ্জাবি পরা এক যুবক তাচ্ছিলের হাসি দিয়ে বলল, গুড। অতপর ফোনটা কেটে দেয় যুবকটি। অপূর্ব তার মোবাইল রিচার্জ করে এগিয়ে আসে তার গাড়ির কাছে। ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা হাঁটতে হাঁটতে পড়ে যায় অপূর্ব গাড়ির ডিকির কাছে। অপূর্ব দ্রুত এগিয়ে গিয়ে ধরে বৃদ্ধা মহিলাটাকে। পানি খাওয়ায় অল্প, সাথে বলে, আপনি ঠিক আছেন তো দাদিমা? উত্তরে দাদিমাও পানিটা খেয়ে মুচকি এসে বলে, দাদু ভাই। তারপর 2 মিনিটের মতো
বৃদ্ধা মহিলাটির সাথে কথা বলে চলে যায় মহিলাটি। হঠাৎই অপূর্ব খেয়াল করে তার গাড়ির ডিকিটা খানিকটা ফাঁক হয়ে আছে। অপূর্ব কি ভেবে যেন হাতের খালি বোতলটা সেখানে রাখার জন্য গাড়ির ডিকিটা খোলে। সাথে সাথে গাড়ির ভেতর বম দেখে চরম অবাক হয়। খানিকটা চমকেছিল ঠিকই, তবে ভয় পাননি মোটেও। উল্টো নিজেকে সামলে রেখে আশেপাশে তাকায়। তখনই সিসিটিভিটায় দেখেছে। তবে বেশি ভেবে গাড়িতে ঢুকে গাড়ির স্পিড বাড়িয়ে চালাতে থাকে। বোমটায় টাইম সেট করে গেছে, আর মাত্র ১৯ মিনিটের মাঝে বোমটা ফাটবে। অপূর্ব যেখানে গাড়িটা থামিয়েছিল সেখানে থেকে আসার সময় একটা প্রাইমারি স্কুল পেরিয়ে এসেছিল অপূর্ব। স্কুল ছুটি দিয়েছিল তখন, তাই কোনো রিস্ক না নিয়ে গাড়ি নিয়ে এগিয়ে যায় অপূর্ব। তারপর জনশূন্য জায়গায় দেখে একটা গাছের সামনে গাড়িটা রেখে মোবাইল নিয়ে দৌড়ে বেরিয়ে আসে সেখান থেকে। অপূর্ব বের হওয়ার ৪ মিনিটের মাথায় গাড়ি সমেত বোম ফাটে। অপূর্বের তেমন কোনো ক্ষতি হয়নি, আর না কোনো মানুষের ক্ষতি হয়নি। তবে আশেপাশের কিছু গাছগাছালি পুড়ে গিয়েছিল। অপূর্ব নিজেকে সামলায়, তারপর বেশি না ভেবেই এগিয়ে যায় খুলনা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে তুহিনকে ফোন করে বলে সবটা। তারপর তুহিনী সকালে খুলনা এসে সব দেখে সিসিটিভি ফুটেজটাও নিয়ে যায় সঙ্গে করে। ফ্ল্যাশব্যাক ওভার। আকিব কাঁপছে, থরথর করে কাঁপছে। কি সাংঘাতিক ব্যাপার! গাড়িতে বোম দেখেও গাড়ি নিয়ে ছুট লাগায় অপূর্ব ভাই। যদি ওই সময় আকিব ওখানে থাকতো তাহলে কি করত? নির্ঘাত বম বম করে চিল্লিয়ে নিজেও জ্ঞান হারাতো, সাথে ওখানকার লোকজনগুলোকেও বিপদে ফেলত। ভাবতেই হেঁচকে উঠে গেল আকিবের। যা দেখে অপূর্ব বলল, পানি খাও আকিব। আকিবও তাই করল। অপূর্বের জন্য আনা পানি সে নিজেই ঢকঢক করে খেয়ে নিল। অপূর্ব বলল, এবার বুঝলে পানির পিপাসা কার পেয়েছিল? আকিব থমকে গেল। তার মানে অপূর্ব ভাই তার জন্যই পানি আনতে বলেছিল? অপূর্ব বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর বলল, ২৪ ঘন্টার মধ্যে ওই লোকটাকে আমার চাই তুহিন। উত্তরে তুহিনও বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, হয়ে যাবে ভাই। অলরেডি ট্রাকটা কোথায় থেমেছে তার হদিস পেয়েছি। কোথায় থেমেছে? বাগেরহাট। চোখমুখ জ্বলে উঠল অপূর্বের। রাগে মাথা গরম হচ্ছে খুব। অপূর্ব রাগমাখা কণ্ঠ নিয়ে বলে উঠল, খোঁজ লাগাও তুহিন। বাগেরহাটের কোন কর্নালে লুকিয়ে আছে? ওকে আমি জীবন্ত চাই। কালকের মধ্যে ওকে আমার চাই চাই। ঠিক আছে ভাই, হয়ে যাবে। অলরেডি লোক পাঠিয়ে দিয়েছি আমি। অপূর্ব আর দাঁড়ালো না, বেরিয়ে গেল ওখান থেকে। এই কাজের পিছনে কার হাত আছে সেটা তাকে জানতে হবে। ভাবতে ভাবতেই চলে গেল অপূর্ব। অপূর্ব বের হতে আকিবও দৌড়ে বেরিয়ে গেল। অপূর্ব যে ভয়ঙ্করভাবে রেগে গেছে তা সে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। লোকটাকে কাছে পেলে যে কি করবে অপূর্ব কে জানে। আকিব আনমনাই বিড়বিড় করে বলতে লাগল, তোমার জন্য শুভ কামনা ভাইয়া। খুব শীঘ্রই দেখা হোক তোমার সাথে অপূর্ব ভাইয়ের। তুমিও তো জানো অপূর্ব ভাই কি জিনিস। চলবে। ভুল ত্রুটি ক্ষমার সাপেক্ষ। আর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।